আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুর্নীতি দমনে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দুদকের নতুন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর। ভোটাধিকার নিশ্চিত করেই ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবে বিএনপি, রাজধানীতে সমাবেশে বললেন নেতারা। যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন 2 মাস ধরে বাংলাদেশে, কতটা ছড়িয়েছে খুঁজছে স্বাস্থ্য অধিদপ্তর। 17 মার্চ থেকে প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর 10 দিনের অনুষ্ঠান। আসছেন 4 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবং সরকারি হিসেবে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও বাস্তব চিত্র ভিন্ন, বিদেশে পাচারের আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দায়িত্ব নিয়েই কঠোর হাতে দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা দিলেন দুদকের নতুন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ ও কমিশনার জহিরুল হক। কমিশনের ভেতরের অনিয়ম বন্ধে কঠোর হওয়ার কথাও বলেন দুদক চেয়ারম্যান। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুর্নীতি দমন কমিশনের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সাবেক সিনিয়র সচিব মঈনুদ্দিন আবদুল্লাহ। তার সঙ্গে ছিলেন নতুন কমিশনার জহিরুল হকও। প্রথম দিন সৌজন্য সাক্ষাৎ করেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন অন্য চেয়ারম্যানদের মতোই অঙ্গীকার করলেন দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের। আমরা তো কেউ চাই না যে আমাদের সমস্ত দুর্নীতি যুক্ত থাকুক, দুর্নীতি মুক্ত থাক, আমাদের কর্মকাণ্ডেও যেন সেভাবে থাকে। আমাদের লক্ষ্য থাকবে হলো আমাদের দুর্নীতি দমনের সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা দেশ বা সমাজ হওয়ার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। এই দুর্নীতি দমন কমিশনের ভিতরে অভ্যন্তরীণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করব। কোনো অনুসন্ধান বা কোনো তদন্তের যে দীর্ঘসূত্রতা যতখানি সম্ভব আমরা কমিয়ে আনার চেষ্টা করব। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান নতুন কমিশনার জহিরুল হকও। এটা বাস্তব, বাংলাদেশের টাকা প্রচুর টাকা বিদেশে পাচার হচ্ছে, দেশের জন্য একটা বড় ধরনের সমস্যা। এটা আমরা এই কমিশন তৎপর থাকবে যেন ভবিষ্যতে টাকা পাচার না হয়। যেগুলো পাচার হয়েছে সেটা কিভাবে আনা যায়, হাইকোর্ট সিদ্ধান্ত দিচ্ছে, আমাদের কাছে লিস্ট চাচ্ছে, আমরা লিস্ট করে কোয়ারি করব, খুঁজবো, দেখবো, তারপরে কোর্টকে জানাবো। কোর্ট যে অ্যাকশন নিতে বলবে আমরা সেই অ্যাকশন নেব। আগামী 5 বছরে এসব অঙ্গীকার বাস্তবায়নে তারা সফল হবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আবারও ক্ষমতাসীনদের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর খিলকা তালতলায় আয়োজিত সমাবেশে সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র এনে মানুষের উপর নজরদারি করা হচ্ছে। দলের নীতি নির্ধারকরা বলেন, ভোটাধিকার নিশ্চিত করেই ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবে বিএনপি। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দীর্ঘদিন পর রাজধানীতে বিএনপির সমাবেশ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ বেশ কিছু দাবিতে আয়োজিত সমাবেশে উৎসব আমেজ নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা যোগ দেয়। সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে বিভিন্ন সময়ে বিএনপির হয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া 5 সাবেক মেয়র প্রার্থীর উপস্থিতি। তরুণ সমাজ আজকে জেগে উঠেছে, নতুন প্রজন্ম আজকে জেগে উঠেছে। আমরা সরকারের কাছে আর কোনো অনুমতি চাবো না, বিনা অনুমতিতেই আমরা কর্মসূচি পালন করি। বিএনপি নীতি নির্ধারকরা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে মাফিয়া রাষ্ট্রের অপবাদ এনে দিয়েছে সরকার। মনিটর করে কে কোথায় কি বলে না বলে, তারা যন্ত্র নিয়ে আসছে ইসরায়েল থেকে। মাফিয়া চক্রের অধীনে আসছে বাংলাদেশ, এই মাফিয়া চক্র থেকে বাংলাদেশ উদ্ধার করতে হবে। যারা এই চুরির সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য
আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে আবারও সরকার বিরোধী আন্দোলন জোরদারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। চিফ জাস্টিস তারা বলছে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়, এটা আমরা কখনোই মেনে নেব না। রাখারাখি করলে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়, সেই জন্য মোস্তাক আহমেদকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়। এখানে ইমেজ নষ্ট হয় না। আমরা ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার জন্য আমরা পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা নিন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিভাগীয় সমাবেশের ধারাবাহিকতায় আজকে ঢাকায় সমাবেশ করল বিএনপি। এরপর ঢাকা মহানগর দক্ষিণ এবং চট্টগ্রামে সমাবেশ করার কথা রয়েছে দলটি। বিএনপির নীতি নির্ধারকরা আশা করছেন এই সমাবেশগুলোর মধ্য দিয়ে নেতাকর্মীরা যেমনইভাবে উজ্জীবিত হবে, তেমনিভাবে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে জনমত তৈরিতেও এই সমাবেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মনিরুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে যুক্তরাজ্যে শনাক্ত করোনা ভাইরাসের নতুন স্ট্রেন বা ধরন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম। তিনি জানান, 2 মাস আগে বাংলাদেশে 2 ব্যক্তির শরীরে যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন এই ধরনের সাথে মিল পাওয়া যায়। এই নতুন স্ট্রেন দেশে কতটা ছড়িয়েছে তা খোঁজার চেষ্টা চলছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেন বাংলাদেশে শনাক্ত হওয়ায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা ও সিলেটে এই ভাইরাসের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে সেবা সপ্তাহের উদ্বোধন করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভাইরাসের নতুন এই ধরনের জিনোম সিকোয়েন্স চলছে। জিনোম সিকোয়েন্সের মাধ্যমে তার ভাইরাসের আজ থেকে প্রায় 3 মাস আগে এটা আবিষ্কৃত হয়েছিল, একজনের মাধ্যমে পাওয়া গিয়েছিল। সেটার আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করেছি এবং সেটা প্রেস মিডিয়া ইত্যাদিতে তখন আসে না, যেহেতু আমরা মাত্র 2 জনের মধ্যে আমরা সেটা পেয়েছিলাম। এই ব্যাপারে আমাদের আইডিসিআর সজাগ আছে, তারা জেনোম সিকোয়েন্স করছে এবং আইসিডিডিআরবিও জেনোম সিকোয়েন্স করছে, সায়েন্স ল্যাবরেটরি তারাও জেনোম সিকোয়েন্স করছে। আমরা আমাদের ন্যাশনাল ল্যাবরেটরিটাকে সক্ষম করার জন্য চেষ্টা করছি। নতুন এই স্ট্রেনের কারণেই সংক্রমণ বাড়ছে কিনা এ বিষয়ে এখনও কোনো গবেষণা নেই। স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, করোনার ভ্যাকসিন নতুন ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম। তিনি বলেন, সাধারণ মানুষের উদাসীনতার কারণে এখন সংক্রমণ বাড়তে পারে। সারা বিশ্বে এখন পর্যন্ত এই করোনা ভাইরাস সম্পর্কে পরিপূর্ণ তথ্য কোথাও নাই। আমরা জানি না আমাদের এই ভ্যাকসিনটা কতটুকু কার্যকর, আমরা জানি না এই ভ্যাকসিনটা আমাদেরকে আজীবনব্যাপী এটা প্রতিরক্ষা দেবে কিনা, আমরা জানি না এইটার আরও আরেকটা ডোজ 2 বছর পরে আবার লাগবে কিনা, এটা সময় আমাদেরকে বলে দেবে। যুক্তরাজ্য থেকে যারা দেশে ফিরছেন তাদের কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যথায় এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের 83টি দেশে করোনার নতুন এই ধরনের সংক্রমণ হয়েছে। যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন অনুযায়ী নতুন এই স্ট্রেন আগের চেয়ে 70% বেশি সংক্রামক হতে পারে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় শনাক্তের হার 5.98%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে সারা দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে 17,032টি। এর মধ্যে 1018 জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে। একই সময়ে মারা গেছেন 7 জন। মৃতদের মধ্যে 4 জন পুরুষ এবং 3 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,496 জনে। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,264 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 5,06,613। অন্যদিকে 24 ঘন্টায় ভ্যাকসিন নিয়েছেন 1,04,990 জন। এ পর্যন্ত সারা দেশে ভ্যাকসিন নিয়েছেন মোট 41,18,953 জন।
করোনা ভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেল 5টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি কোভিড-19 টিকার প্রথম ডোজ নেন বলে জানান তার প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন। ভ্যাকসিন নেওয়ার পরে রাষ্ট্রপতি সুস্থ আছেন বলেও জানানো হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে। এর আগে গত 4 মার্চ করোনা টিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে যোগ দেবেন ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধান সহ বিদেশি অতিথিরা। সচিবালয়ে জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে নিরাপত্তা বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, ওই সময়ে দেশ বিদেশের অতিথিদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। আগারগাঁওয়ের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সবার করোনার নেগেটিভ সনদ লাগবে বলেও জানান তিনি। জাতীয় প্যারেড স্কোয়ারে আগামী 17 থেকে 26 মার্চ পর্যন্ত 10 দিন ব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান আয়োজন হবে। অনুষ্ঠানে এখন পর্যন্ত 4 জন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। 10 দিনের মধ্যে 6 দিন এখনো পর্যন্ত, মানে হয়তো এটা পরিবর্তিত হতেও পারে, তো কিন্তু এই 6 দিনের প্রোগ্রামটা আমরা সরাসরি সম্প্রচার করব। আর 4 দিনের প্রোগ্রাম আমরা ফিজিক্যালি আমাদের অতিথিরা উপস্থিত থাকবে, কিন্তু আমরা যাদেরকে দাওয়াতটা দেব তাদেরকে প্রত্যেককে আমরা বলে দিচ্ছি যে কোভিড টেস্ট করতে হবে এবং এটা বাধ্যতামূলক এবং সেটা 48 ঘন্টা এটা ভ্যালিডিটি থাকবে। এদিকে নোয়াখালীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন। মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে দলীয় কর্মী নিহতের ঘটনায় শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, জড়িতরা দলের হলেও ছাড় পাবে না। সংঘর্ষে এ ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা বা সংঘর্ষের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের পরিচয় না দেখে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, এখনো অভিযান চলছে। সরকারি হিসেবে সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। আগে বাওয়ালি, জেলে, মাঝি ও গ্রামবাসী এমনকি ঘুরতে যাওয়া পর্যটকরাও বাঘ দেখতে পেতেন। গত 3 বছর তা দেখাই যাচ্ছে না, কিন্তু বনের ভারতীয় অংশে প্রায়ই বাঘ দেখছেন স্থানীয়রা। কেন এই পরিস্থিতি তা বলতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। তাই এবছর আবারও বাঘ শুমারি হচ্ছে। সুন্দরবন ঘুরে এসে রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব। বাঘের দল বেঁধে চলার এ দৃশ্য বিরল মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু পশ্চিমবঙ্গের 24 পরগনার গদখালি হয়ে যারা সুন্দরবন ভ্রমণে যান সেই পর্যটকদের অনেকেই এমন দৃশ্য দেখছেন। অনেকে সেই ছবি এবং ভিডিও আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুন্দরবন দেখতে দেশের বেশিরভাগ পর্যটকই খুলনা মংলা হয়ে যান হারবাড়িয়া, কটকা, কচিখালী, জামতলা বা হিরন পয়েন্টে। এই অংশে সুন্দরবন অনন্য সুন্দর। বাঘ দেখার জন্য এখানে পর্যটকদের নিয়ে নানা কৌশল কসরত করছেন গাইডরা, তারপরও বাঘের দেখা মিলছে না। এখানে ভোদর, তারপর কাছ থেকে হরিণ দেখা যায়। যখনই একটা সাউন্ড তৈরি হয় তখনই ওরা ভয় দৌড় দেয়, কেন এরা হচ্ছে বন্যপ্রাণী, এরা হচ্ছে ভয় পায়। পরিবেশ ও বন মন্ত্রণালয় হিসেবে 2015 থেকে পরবর্তী 4 বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে প্রায় 9%। 2019 সালে বাঘের সংখ্যা ছিল 114টি। গেল 2 বছরে তা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। তারপরও বাঘের চিহ্ন দেখা যাচ্ছে না সুন্দরবনে। বাঘ যেহেতু একটা সলিটারি পশু, সে একা থাকতে পছন্দ করে, এত হিউম্যান ক্রাই বা এত হইচই পছন্দ করে না। সেই কারণেই মূলত বাঘের পায়ের ছাপ দেখা যায় না ওই সমস্ত এলাকা। বন বিশেষজ্ঞদের আশঙ্কা, সুন্দরবনের বাঘ শিকারের পর ভারত হয়ে তা বিদেশে পাচার হচ্ছে। পর্যটকদের এলোমেলো বনে ঢুকে পড়ার কারণেও বাঘ ভারতীয় অংশের দুর্গম বনে চলে যাচ্ছে। সুন্দরবনের বাঘ একটি মহাবিপন্ন প্রাণী।
এটি চিহ্নিত হয়েছে, ঘোষিত হয়েছে। বন্যপ্রাণীর জন্য সংবেদনশীল এলাকা চিহ্নিত করে পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন, যার 10,000 বর্গ কিলোমিটারের 60% বাংলাদেশে। বন প্রকৃতির যে খেলা, সে দেখতে গিয়ে মানুষ যে ধরনের আচরণ করছে তার সাথে বন্যপ্রাণীরা অভ্যস্ত নয়। তাই বন্য প্রাণী দেখার ক্ষেত্রে যে সুযোগ আগে ছিল সুন্দরবনে, তা অনেকটাই নষ্ট হয়েছে। গ্রামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, সুন্দরবন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের কারণে মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে, এখান থেকে শেখা প্রয়োজন। সারা পৃথিবী দেখছে, কয়েকজন দেখে না। কে দেখে না? মির্জা ফখরুল সাহেব দেখে না, রিজভী সাহেব দেখে না, গয়েশ্বর বাবু দেখে না, তারপর বিএনপির আরো নেতা আছে, তারা দেখে না। সারা পৃথিবী দেখছে, ওরা দেখতে পায় না। রপ্তানিমুখী বস্ত্র খাতের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড যৌক্তিক সহযোগিতা দিয়ে যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। তিনি জানান, অটোমেশন চালু হওয়ায় রাজস্ব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ডে তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ী নেতাদের সাথে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। আলোচনায় পোশাক শিল্পে কর্পোরেট উৎস ও আয়কর কমানোর প্রস্তাব জানান ব্যবসায়ীরা। এর আগে অর্থনীতিবিদদের সাথে 2021-22 সালের বাজেট নিয়ে বৈঠক করে জাতীয় রাজস্ব বোর্ড। এইচএস কোড সিম্পলিফিকেশনের চিন্তা মাথায় আছে আমাদের, যে এইচএস কোডের বিষয়গুলো সিম্পলিফাই করা, যাতে এই জটিলতাগুলো দু একটা ক্ষেত্রে আমরা অলরেডি এইচএস কোড সিম্পলিফাই করছি। ইনকম সংস্থা একটা জায়গা, এটাকে যুক্তিসঙ্গত সাপোর্ট যেটা দেওয়ার, সেটা আমরা প্রতি বাজেটেই দিয়ে আসি। যদি সেই ধরনের নতুন আইডিয়া, নতুন সেক্টর আমরা এখানে খুঁজে পাই, আমরা সেটা এই বাজেটে অ্যাড্রেস করব। কোনো এলাকার উন্নয়ন করতে হলে আগে সেখানে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন করতে হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি ও বেসরকারি একটি হাসপাতাল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, গাজীপুর সিটিতে প্রথম পর্যায়ে 700 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়াও আশুলিয়া অঞ্চল থেকে ভাওয়াল মির্জাপুর হয়ে নাগরি পর্যন্ত 12 লেনের 170 ফুট প্রশস্ত চক্রাকার সড়ক নির্মাণ সহ শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়নে জাপান, কোরিয়া এবং তুরস্কের সাথে আলোচনা হয়েছে। প্রথম পর্যায়ে 10টা স্কুল করে দিতে অর্থনীতি জোর করতে যাচ্ছি, যেখানে প্রায় 400 ইন্ডাস্ট্রি হবে। তার পাশে আমরা টাউনশিপ করতে চাইতেছি, যেখানে 6 লক্ষ লোক বসবাস করবে। শিশুদেরকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের গল্প শোনালো পুলিশ নারী কল্যাণ পুনাক সমিতি। সকালে রাজারবাগে পুলিশ পরিবারের শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করে এই সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী জিশান মির্জা। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশের প্রথম প্রতিরোধ যুদ্ধের কথা জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পুনাকের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। 2025 সালের মধ্যে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মেঘনা গ্রুপের দেশীয় পতাকাবাহী দুটি জাহাজ MV মেঘনা প্রিন্সেস ও MV মেঘনা অ্যাডভেঞ্চারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সরকার সমুদ্রপথে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারতের সাথে পর্যটন বাণিজ্যের চিন্তাভাবনা করছে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান, শিপিং অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মোহাম্মদ জামাল উদ্দিন এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের 60তম তফসিলি ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। রাজধানীর একটি হোটেলে ভার্চুয়ালি ব্যাংকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আসিফ মোস্তফা কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তাবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। আন্তর্জাতিক সংবাদ। টিভি সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ পরিবারের বর্ণবাদী ধ্যান ধারণা নিয়ে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেঘানের অভিযোগ গুরুত্বের সাথে দেখছে বাকিংহাম প্যালেস। অপরা উইনফ্রেকে দেয়া এই সাক্ষাৎকারে রাজপরিবারের প্রথম শ্যামল বর্ণের সদস্য মেঘান জানান, তার ছেলের গায়ের রং কতটা কালো হবে তা নিয়ে উদ্বেগ দেখিয়েছিল পরিবারের কোনো এক সদস্য। এমন অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক বলে বিবৃতিতে উল্লেখ করেছে বাকিংহাম প্যালেস। এতে বলা হয়েছে বিষয়টি নিয়ে আন্তরিকভাবে সমাধান করা হবে। সিবিএস টিভি নেটওয়ার্কের ওই সাক্ষাৎকার অনুষ্ঠানটি সারা বিশ্বের 5 কোটিরও বেশি মানুষ দেখেছেন। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু মেলার আয়োজন করেছে এটিএন বাংলা এবং বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। এফডিসি প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় শিশুদের জন্য বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান এবং নাচের প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি মেলা উপলক্ষে 10,000 শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক বৃত্তি দেবে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। প্রতিযোগিতায় অংশ নিতে আজ রাত 12টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। বাণিজ্য সংবাদ। বাজারে এলো অপো মোবাইলের আকর্ষণীয় ও স্টাইলিশ হ্যান্ডসেট F19 Pro। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। F19 Proতে রয়েছে ডুয়েল ভিউ ভিডিওগ্রাফি, আপগ্রেডেড রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, AI কালার পোর্ট্রেট, বিশাল স্টোরেজ এবং দীর্ঘমেয়াদী গেমিং সুবিধা। আগামী 18 মার্চ থেকে পাওয়া যাবে ফ্যান্টাস্টিক পার্পল এবং ফ্লুইড ব্ল্যাক রঙের এই সেট। দাম পড়বে 28,999 টাকা। আগ্রহীরা সেটের প্রি অর্ডার করতে পারবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং এবং কান্ট্রি পিআর ও কমিউনিকেশনস ম্যানেজার জোশিতা সঞ্জানা রিজওয়ান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো ফেস অফ ইভ্যালি হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। আগামী 2 বছরের জন্য দেশের শীর্ষ এই মার্কেটপ্লেসের ফেস হয়ে থাকবেন তিনি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ইভ্যালি কর্তৃপক্ষ। এ সময় ইভ্যালির সহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামিমা নাসরিন জানান, তাহসান একাধারে গায়ক, অভিনেতা ও শিক্ষক। তার মতো বহুমুখী প্রতিভাধর একজনকে পেয়ে ইভ্যালি আনন্দিত। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, শুরুটা 2 বছর আগে হলেও ইচ্ছে আছে এটাকে আরও দীর্ঘায়িত করার। তাহসান ছাড়াও ইভ্যালির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে 14 দিনের কোয়ারেন্টিন শেষ। এবার দলীয়ভাবে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। এরই মধ্যে ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে পৌঁছেছে তামিম ইকবালরা। সেখানে আগামী 5 দিন একসাথে অনুশীলন করবে সফরকারীরা।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান কোয়ারেন্টাইন শেষে স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। মমিনুর রিপনের রিপোর্ট। নিউজিল্যান্ডে পৌঁছানোর 14 দিন পর একত্রিত হতে পারল পুরো বাংলাদেশ দল। আড্ডা গল্পে মেতে ওঠেন তামিম মুশফিকরা। চতুর্থবার করোনা টেস্টেও সবাই নেগেটিভ। কোয়ারেন্টাইন শেষে নিউজিল্যান্ডে এখন মুক্ত চলাফেরায় বাধা নেই সফরকারীদের, তাই স্বস্তি নিয়েই কুইন্সটাউনে পৌঁছায় বাংলাদেশ দল। মেয়র জিম বোল্ট টাইগারদের স্বাগত জানান। ভালো লাগছে, এখন আমরা মুক্ত। আমাদের জন্য এরকম অভিজ্ঞতা এবারই প্রথম। নিউজিল্যান্ড ক্রিকেট খুব ভালো সহযোগিতা করেছে, এর জন্য তাদের অনেক ধন্যবাদ জানাই। এরকম সীমাবদ্ধতার ভেতর দিয়ে যাওয়া সহজ নয়, তবে তারা আমাদের যতটা সম্ভব স্বস্তিতে রাখার চেষ্টা করেছে। কুইন্সটাউনে অপরূপ সৌন্দর্যের মাঠে আগামী 5 দিন নিবিড় অনুশীলন করবে টাইগাররা। খেলবেন প্রস্তুতি ম্যাচও। আর এখানেই দলের সাথে যোগ দেবেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। তামিম জানান মাঠে নামার জন্য অপেক্ষায় আছে পুরো দল। ভেট্টরি এরই মধ্যে কুইন্সটাউনে চলে গেছেন, আমাদের অপেক্ষায় আছেন। আমাদের কয়েকটি প্র্যাকটিস সেশন আছে, এখনো একটি ম্যাচও খেলবো। মুখিয়ে আছি সেসবের জন্য। আইসোলেশনের গত কয়েকদিন ছোট গ্রুপে অনুশীলন করেছি আমরা, এখন থেকে দল হিসেবে অনুশীলন করব, সেদিকেই তাকিয়ে আছি। বৃহস্পতিবার সকাল থেকেই অনুশীলনে নামবে টাইগাররা। 16 মার্চ দল পৌঁছাবে প্রথম ওয়ানডে ভেন্যু ডানেডিনে। সেখানে 20 মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা। লাল দলকে 6 উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস নারী ক্রিকেটের ফাইনালে উঠেছে সবুজ দল। শিরোপা লড়াইয়ে শুক্রবার তারা মুখোমুখি হবে নীল দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে লাল দল 8 উইকেটে তোলে 157 রান। দলের পক্ষে সর্বোচ্চ 72 রান করেন কারিনা আক্তার। সবুজ দলের বোলারদের মধ্যে ঋতুমণি, সঞ্জিদা ও দিশা বিশ্বাস 2টি করে উইকেট তুলে নেন। জবাবে রমনুমানা আহমেদের অপরাজিত 80 রানে ভর করে 4 উইকেটে 159 রান তুলে সহজ জয় পায় সবুজ দল। ম্যাচ সেরা ঋতুমণি 51 রানে অপরাজিত থাকেন। স্বাধীনতা ক্রীড়া সংঘকে 2-0 গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে কারওয়ান বাজার প্রগতি সংঘ। খেলার প্রথমার্ধেই গোল দুটি করেন ইমন। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কারওয়ান বাজারের কাছে কোনো পাত্তাই পায়নি স্বাধীনতা ক্রীড়া সংঘ। খেলার 15 মিনিটে ইমনের গোলে এগিয়ে যায় কারওয়ান বাজার প্রগতি সংঘ। অবশ্য ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি ইমন। 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে 2-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কারওয়ান বাজার প্রগতি সংঘ। অন্য ম্যাচে ওয়ান্ডারার্স ক্লাব 1-0 গোলে হারিয়েছে উত্তরা ফুটবল ক্লাবকে। এটিএন বাংলা টুর্নামেন্টের মিডিয়া পার্টনার। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যশোরে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 কাবাডি ইভেন্টের খুলনা বিভাগীয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের ঈদগাহ ময়দানে এই কাবাডি খেলায় পুরুষ বিভাগে যশোর জেলা দলকে হারায় খুলনা জেলা দল। মহিলা বিভাগে যশোরকে হারিয়ে জয় পায় নড়াইল জেলা দল। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, অতিরিক্ত পুলিশ সুপার রব্বানী শেখ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। গত বছরের মার্চে এই খেলা শুরু হলেও করোনার কারণে পিছিয়ে যায়। বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দুর্নীতি দমনে আরো কঠোর পদক্ষেপের ঘোষণা দুদকের নতুন চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহর। ভোটাধিকার নিশ্চিত করেই ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবে বিএনপি, রাজধানীতে সমাবেশে বললেন নেতারা। যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন 2 মাস ধরে বাংলাদেশে কতটা ছড়িয়েছে খুঁজছে স্বাস্থ্য অধিদপ্তর। 17 মার্চ থেকে প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর 10 দিনের অনুষ্ঠান। আসছেন 4 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবং সরকারি হিসেবে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও বাস্তব চিত্র ভিন্ন, বিদেশে পাচারের আশঙ্কা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।